মাঠের খেলাটা তো গোলকিপার থেকে শুরু করবে না, মাঠের খেলা শুরু করবে তারা মিডফিল্ড থেকে। মিডফিল্ড আর্জেন্টিনার মতো দল যারা যেখানে আসলে মেসি আছে, তাদের বড় বড় স্ট্রাইকার আছে, সেইখানে আসলে এসে ডিফেন্সে বসে থাকাটা খুবই হ্যাঁ, আপনি মেসি একটা শট দিল সেটাকে আটকাবেন, এটাকে আটকানো বলে না না। যেহেতু স্পেনের মতন একটা দল হ্যাঁ। তারা অপোনেন্টকে খেলতে দেয় না, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষাটা হবে ফাইনালে, এবং সেই পরীক্ষায় আর্জেন্টিনা উতরানো আমি বলবো। শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা সবাই জানেন, এটা হচ্ছে জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে নিয়ে আসা হয়। সাথে আছি আমি মারিয়া সালাম, আমার সাথে আছেন হীরা তালুকদার। ধন্যবাদ। আর আপনারা জানেন যে গতকাল খুবই কাঙ্ক্ষিত বলতে গেলে কি, বাংলাদেশের মানে ফ্যানদের কথা চিন্তা করলে আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি নার্ভের ওপরে পড়ে যে গেমটা গতকাল আসলে সেটাই ছিল, যে আর্জেন্টিনার ইংল্যান্ডের ম্যাচ। এবং বাংলাদেশের যেহেতু আর্জেন্টিনার ফ্যানই অনেক বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আসলে এটাও কিন্তু এক ধরনের বিশ্বকাপ ফাইনাল হয়ে গিয়েছে যেটা বলেছি। তো সেই ম্যাচটা নিয়ে মূলত আজকে আমরা আলাপ করব। এবং আমরা আগে যে ইয়েগুলো দেখে এসেছি ম্যাচগুলো, সেটাতে দেখা যায় যে আর্জেন্টিনার চেয়ে তুলনামূলকভাবে প্রতিটা ম্যাচেই ইংল্যান্ড হচ্ছে অনেক বেশি শক্তিমত্তা দেখিয়ে সেমিফাইনাল রাউন্ডে এসেছিল। কিন্তু গতকালের ম্যাচে আসলে আমরা একটু আদারওয়াইজ দেখেছি, অন্যরকম দেখেছি। মানে এটা নিয়ে আপনি কি মনে করছেন যে আসলে? আচ্ছা, ধন্যবাদ আপা। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের, আমরা যদি এটার ব্যাখ্যা করি ম্যাচটা, যে প্রিভিয়াস ম্যাচগুলো, কালকে জানেন যে ইংল্যান্ড 2-1 গোলে হেরেছে ম্যাচটা আর্জেন্টিনার কাছে, এবং আর্জেন্টিনা একটা লাস্টের হচ্ছে যে এডিশনাল টাইমের হচ্ছে 5 মিনিট এবং অ্যাডেড টাইমের হচ্ছে কত 7 মিনিট বোধ হয়। হ্যাঁ, তো এই টাইমটায় আর্জেন্টিনা যেইভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং আর্জেন্টিনা কিন্তু এই রকম ঘুরে দাঁড়ানো এই টুর্নামেন্টে প্রত্যেকটা নকআউট ম্যাচে কিন্তু এটা করেছে। তারা কেপ ভার্দের সঙ্গে এরকম অতিরিক্ত সময় গোল দিয়ে ম্যাচ জিতেছে, তারপরে মিশরের সঙ্গে শেষ মুহূর্তে গোল দিয়ে, তারপরে এই ম্যাচেও কিন্তু একদম সুইজারল্যান্ডের সঙ্গে 6 মিনিট বাকি থাকতে। তো এই যে বিষয়টা আর্জেন্টিনার এটা আছে, তো এটার পেছনে আমি যদি বলি যে আমি একটা ব্যাখ্যা দিই যে এটা কেন হচ্ছে, বারবার এইভাবে কেন জিতছে, কিভাবে পারছে। কেউ যখন পেছনে থাকে, গোলে পিছিয়ে থাকে, তখন সে কিভাবে করে ম্যাচ উইন করে লাস্ট সময়, সেটার যদি আমি একটা ব্যাখ্যা দিই, আমি আপনাকে বলি তাহলে যে কালকের ম্যাচ সহ খুবই ইন্টারেস্টিং এবং কাকতালীয় কালকে পর্যন্ত। আর্জেন্টাইন ফ্যানরাও এটা জেনে রাখতে পারেন, হ্যাঁ, বা অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু কেন বেশি আমরা ইমোশনাল না হই, ইমোশনাল হয়ে যে আমার, হ্যাঁ নিঃসন্দেহে আর্জেন্টিনাকে আমরা সাধুবাদ দেব, তারা শেষ মুহূর্তে বিজয়ী হয়েই কিন্তু ফাইনালে উঠেছে। ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাওয়ার সবার স্বপ্ন থাকে, তারা পরপর 3 বার ফাইনালে উঠলো। তো এই যে এটা তাদের বিশাল ক্রেডিট, কিন্তু কেন এভাবে হলো, কেন কালকে ইংল্যান্ড এটা করলো? আমরা ইংল্যান্ডের প্রসঙ্গে পরে আসি, আগে বলে যে আর্জেন্টিনা যে আগের ম্যাচগুলো ওই জিতেছে, যে নকআউট পর্ব শুরু হওয়ার পরে রাউন্ড অফ 32-তে দেখেন আপনার কেপ ভার্দে ছিল। কেপ ভার্দে কিন্তু তাদের স্ট্র্যাটেজি ছিল যে তারা ডিফেন্সিভ খেলে তারপরে হচ্ছে টুর্নামেন্টে যত দূর যাওয়া যায় সেই কেপ ভার্দে কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হঠাৎ করেই কেন দেখলাম যে তারা যেন একটু অফেন্সিভ হয়ে গেল, তারা উপরে উঠে খেলা শুরু করলো, এবং আর্জেন্টিনার গোল দেওয়ার তারা কিন্তু গোল শোধ করা শুরু করলো। এরকম করতে করতে 2-2 গোলে ড্র হলো, অতিরিক্ত সময় গেলে জিতলো আর্জেন্টিনা। কেপ ভার্দে ওই সময়টাও, কেপ ভার্দের জানে যে কেপ ভার্দে যতই ডিফেন্স করুক, কেপ ভার্দের কিন্তু ওই শক্তিটা কিন্তু নাই যে তারা আর্জেন্টিনার মতন দলকে ডিফেন্স করে আটকে রাখবে। হ্যাঁ, এতক্ষণ সময় গেল, এই কারণে কেপ ভার্দে পারে নাই। পরবর্তীতে একটু শক্তিশালী তার থেকে মিশর যেটা হলো প্রথমে 2টা গোল দিল, গোল দিয়ে মিশরও করলো কি একদম চলে গেল ডিফেন্সিভ খেলা শুরু করলো, তাদের 2 উইঙ্গার নিচে নেমে গেল, তাদের সালা পর্যন্ত মিডফিল্ডের নিচে নেমে তারা ডিফেন্ড করছে। এখন আপনি দেখেন একটা দল যখন পুরা মাঠ খালি থাকবে, আর্জেন্টিনার মতন একটা দল মাঠ খালি থাকলে তারা তো মাঠের খেলাটা তো গোলকিপার থেকে শুরু করবে না, মাঠের খেলা শুরু করবে তারা মিডফিল্ড থেকে। ওইটাই তাদের হচ্ছে গোল পোস্ট মিডফিল্ডে।
স্বাভাবিকভাবেই তারা কিন্তু একের পর এক সামনে যেহেতু অপোনেন্টের গোল পোস্ট, একের পর এক আক্রমণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তারা গোল খেয়েছে এবং অপোনেন্টের প্লেয়াররা সব তাদের ডিবক্সের ভিতরে, তখন তারা কি করবে? আক্রমণই করবে। তো এই আক্রমণ অ্যাটেম্প্ট নিতে গেলে অবশ্যই গোল হয়ে যাবে গোল হয়ে যাবে। আর্জেন্টিনার মতো হ্যাঁ, তার একের পর এক আক্রমণ করতে থাকলে, কেউ যখন একের পর এক আক্রমণ শানাতে থাকে, হ্যাঁ কেপ ভার্দের সঙ্গে এরকম একটা ম্যাচে হয়েছে, কেপ ভার্দে এবং স্পেন। ওই ম্যাচে স্পেনের ভাগ্য খারাপ, স্পেনের 4টা গোল হওয়ার কথা, বারে লেগে এখানে লেগে হয় না, যেটা গতকাল ম্যাচেও যেটা হয়েছে, গতকাল ম্যাচে কিন্তু অনেকগুলো গোল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এত যদি ডিফেন্স করে কেউ, ডিফেন্ডারদের মতন করে যদি স্ট্রাইকারের ডিফেন্সের ভিতরে ডিবক্সের মধ্যে ঢুকে, হ্যাঁ তাদের সীমানার মধ্যে এভাবে করে ডিফেন্স করে, তো কতক্ষণ আর টেকা যায়? এটা আটকে রাখতে পারবে। এটা মিশর সেটা করলো। শেষ ম্যাচ সুইজারল্যান্ড 1 গোলে পেছনে ছিল, তারপরে সুইজারল্যান্ড করলো কি, একটা খুব ভালো খেললো, আর্জেন্টিনার সমান খেললো, এবং এক পর্যায়ে দেখলাম আর্জেন্টিনার থেকে সুইজারল্যান্ড ভালো খেলে তারা কিন্তু গোল দিয়ে দিল। গোলটা শোধ করে কি করলো সুইজারল্যান্ড আবার পেছনে চলে, তারা ডিফেন্সিভ হয়ে গেল, এবং আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে, হ্যাঁ একের পর এক আক্রমণ করে শেষ মুহূর্তে হচ্ছে আর্জেন্টিনা গোল শোধ করে গোল আরেকটা দিয়ে কিন্তু আর্জেন্টিনা জিতে গেল। কালকের ম্যাচে দেখেন, আমি কালকের ম্যাচে আসি, সেম ঘটনাটা ইংল্যান্ড কি করলো, মানে এটা কাকতালীয় এবং বিরক্তিকর ইংল্যান্ডের জন্য আমি বলবো। হ্যাঁ, যে এই ধরনের খেলা, সে আগের ম্যাচগুলো আর্জেন্টিনার হিস্ট্রিগুলো তারা দেখে আসছে, আর্জেন্টিনা কিভাবে জিতে, তো তারা সেই একই কাজ করলো। তারা হচ্ছে যখন হাফ টাইম পর্যন্ত খেলা হলো না, এটা কিন্তু আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে ইংল্যান্ডের থেকে একটু ভিন্ন কিছু হ্যাঁ ভিন্ন কিছু তারা করেছিল। ফার্স্ট হাফে কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সমান খেললো। সেকেন্ড হাফে এসেও ইংল্যান্ড আর্জেন্টিনা তুলনামূলক, ইংল্যান্ড ভালোই খেলছিল, এই আর্জেন্টিনার থেকেও ইংল্যান্ড ভালো, বিশেষ করে তাদের লেফট উইংয়ে আপনার জুড বেলিংহাম কিন্তু দুর্দান্ত খেলছিলেন একের পর এক, তো আক্রমণে যাচ্ছিল। তো যখনই তারা গোলটা দিল, আর্জেন্টিনাকে যখন ইংল্যান্ড গোলটা দিয়ে দিল 55 মিনিটে, গোল দেওয়ার 1.5 মিনিটের মধ্যে টোটাল ইংল্যান্ড টিম তারা একদম ডিফেন্সিভ হয়ে গেল। এখন সবাই ডিবক্সের মধ্যে অ্যান্থনি গার্ডার, হ্যারি কেন, ডেকল্যান রাইস, আপনার এই যে জুড বেলিংহাম, একদম ফরওয়ার্ড লাইনে যারা আছে সব ওখানে খেলা শুরু করলো। বুকাও সাকা ফাঁকা করে একদমই পুরা মাঠটা, এবার আর নিজেদের অর্ধেও না, একদম ডিবক্সের সামনে টোটাল। আমরা একটা ছবি দেখলাম আজকে বিভিন্ন পত্রপত্রিকায়, রয়টার্স একটা ছবি দিল যে তাদের গোলকিপার ছাড়াও 10 জন প্লেয়ার ডিবক্সের ভিতরে, একদম ছবি দিয়ে নাম দিয়ে দিল। আর অবাক কাণ্ড, এটা কোনোদিন হয়? একটা সেমিফাইনাল ম্যাচে আপনি ইংল্যান্ডের মতো দল, আপনি তো কেপ ভার্দে না, আপনি 11 জন প্লেয়ার, আর টাইমটা কতখানি আপনি দেখেন, এই যে 55তে তারা গোল দিল, তারপরে কিন্তু দীর্ঘ সময় প্রায় 35 মিনিট খেলা বাকি, 5 মিনিট না, 35 মিনিট আপনি কতগুলো অ্যাটাক ঠেকাতে পারবেন, সেটা এবং যা হবার তাই হলো। তারা এবং অ্যাটাক ঠেকিয়েও না, অনেক সময় আমি 2-1 সময় দেখছি, মিশরের খেলা দেখছি, 2-1টা অ্যাটাক ঠেকিয়ে তারা কিন্তু ওভারল্যাপ করে উপরে উঠলো। হ্যাঁ, কাউন্টার অ্যাটাকে যাওয়া, কালকে ইংল্যান্ড কোনো চেষ্টাই করেনি আসলে। হ্যাঁ, আমি বলি যে ইংল্যান্ডের ঘটনা কি, মানে সে বলটা উপরে উঠে গেছে, ইংল্যান্ডের একজন হ্যারি কেইন অন্তত সামনে থাকুক, বা জুড বেলিংহাম অন্তত সামনে থাকুক। লাস্ট মোমেন্টে ইংল্যান্ডে যে গোলটা হয়েছে, ক্যান্সেল হলো, হ্যাঁ সেটাও কিন্তু এই ভুলের জন্যই অফসাইডে হয়ে গেছে গোলটা, মানে সবাই যেহেতু এদিকে চলে এসেছে, এই জন্যই, মানে আপনি দেখেন এই ধরনের খেলায় এইটা কোনো আসলে অপ্রত্যাশিত, এবং এইভাবে খেলতে খেলতে একটা পর্যায়ে এসে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে গোল দিয়ে দিল, এবং গোলটা দেওয়ার পরে তারপরেও ইংল্যান্ডের হুঁশ ফিরল না, তারপরে সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়েছিল। এবং আপনি জানেন যে তারা অতিরিক্ত সময় যে একদম শুরুতেই লাউতারো মার্টিনেজ একটা দারুণ হেডে, এবং দুইটাই অ্যাসিস্ট করেছে মেসির একটা দারুণ ক্রস ছিল, এবং মাপা ক্রস, এখানে তার সামনে পেছনে 2 জন ডিফেন্ডার ছিলেন, সেখানে ডেকল্যান রাইস ছিলেন পিছনে, কিন্তু কোনো কাজ হয় না। সে মাঝখান থেকে লাউতারো মার্টিনেজ দুর্দান্ত একটা হেডে একটা ফিনিশিং টাচ তার ছিল, এবং গোলকিপারের ডান দিক দিয়ে গোলটা হয়ে গেছে। ওটা গোলরক্ষককে কিছু করার ছিল না। তো মজার ব্যাপার কি, এই 2টা গোল খাওয়ার পরও ইংল্যান্ড কিন্তু উপরে ওঠার চেষ্টা করে না। পরে যখন উপরে উঠলো, সে প্রায় শেষ মিনিট, তখন 3 মিনিট বাকি আছে, হ্যাঁ, তখন আসলে এই গোল শোধ করার সুযোগ নেই, সামর্থ্য থাকে না। আর একটা বড় বিষয় যেটা, যে গতকাল ম্যাচে যেটা দেখা গেছে, যে ইংল্যান্ডের যারা ডিফেন্ডার না, তাদের যারা হচ্ছে যে স্ট্রাইকিং এ খেলে বা মিডফিল্ডে খেলে বা উইং এ খেলে,
তারা আসলে সবাই মিলে কিন্তু ডিবক্সের ভেতরে ছিল এবং হ্যাঁ, হ্যাঁ। মেসিকে যে আটকানোর চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু মিডফিল্ডে না বা এই দিকে না, মানে মেসিকে আটকানোর চেষ্টাই হয় না। একবার মেসিকে হয়েছে কিন্তু মেসি সেটা- যখন মেসি যখন তার মতন খেলছে, আটকানো কাকে বলে আপা আমি বলি, হ্যাঁ, শুরু আটকানো থেকে শুরু যদি- হয় মিডফিল্ড থেকে। মিডফিল্ড থেকে, আপনি হ্যাঁ। আটকে দিচ্ছেন মিডফিল্ড থেকে তাদের বক্সের আগে আসার আগ পর্যন্ত বা দুই উইং এর মাঝখানে আটকে দেওয়া। আটকে দেওয়া। আপনি মেসি একটা শট দিল সেটাকে আটকাবেন, এটাকে আটকানো বলে না, না। না। কালকে মেসিকে আটকানোরও কোনো চেষ্টা করে নাই। না, যে যখন যে চেষ্টাটা করেছে সেটাও কিন্তু ডিবক্সের ভেতরে, ডিবক্সের ভিতরে ওইটা কিন্তু আটকানো না, ওইটা হচ্ছে মেসির ক্রসগুলো থামানো। থামানো, হ্যাঁ। হ্যাঁ, তার তো সেই- শটগুলো থামানো। হ্যাঁ। মেসিকে আটকানো কি? মেসিকে আটকানো তো আরো অনেক উপরে, আরো অনেক উপরে, আরো হ্যাঁ। 30 গজ উপরে থেকে উপরে এখানে থেকে ধরেন ইয়ে করবে। তাদের ডিফেন্ডার মানে তাদের আমি ওটাই মিডফিল্ডার বলতে চেয়েছি যে তাকে যে থামানোর যে শটগুলো ইয়ে করার সেটাও কিন্তু খুব লেটলি, মানে লেটলি, এবং এটা হয় নাই হ্যাঁ। কালকে কিছুই হয় না। এখানে তারা একদম বলবো যে ফ্রি, ফুল ফ্রি খেলেছে কালকে। যে যতক্ষণ ইংল্যান্ড খেলার মধ্যে ছিল, ইংল্যান্ড ওপরে ছিল, আমি বলবো খেলারও বাদ দিলাম, ইংল্যান্ড যতক্ষণ মাঠের মধ্যে ছিল, আমি বলবো যে মাঠেই ছিল না ইংল্যান্ড, ওই ডি বক্সের মধ্যে ছিল। মাঠে যতক্ষণ ইংল্যান্ড ছিল ততক্ষণ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে খেলায় একদম সমান সমান খেলেছে। হ্যাঁ। এবং কিছু ক্ষেত্রে উইং ব্যবহারের ক্ষেত্রে ইংল্যান্ড ভালো খেলেছে। ইংল্যান্ড ভালো খেলেছে, হ্যাঁ। যখনই তারা গোলটা দিল, আমার মনে হয় যে গোলটাই তাদের সর্বনাশের কারণ। নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারলো গোলটা দিয়েই, কারণ গোল না হলে হয়তো খেলাটা ইন্টারেস্ট থাকতো, শেষ পর্যন্ত যেত। গোল দেওয়ার পরে এবং যখন গোলটা শোধ হলো, আমি অবাক হলাম যে এক গোল যখন শোধ হলো তারপরে ইংল্যান্ড উপরে উঠলো না। তারা কি ভাবছে যে তারা আরেক গোল ঠেকিয়ে তারপরে টাইব্রেকারে যাবে, অতিরিক্ত সময় যাবে? মানে এটা তো সবার ক্ষেত্রে হয় না। এটা আসলে কেমন জানি, মানে আসলে কোনো ব্যাখ্যা এটা নাই আমি এই বিষয়টা। নিঃসন্দেহে এটা টমাস টুখেল এটার জন্য দায়ী, কোনো সন্দেহ নাই। যদিও যত সে না করুক, আজকে সারা পৃথিবীর সমস্ত বিশ্ব মিডিয়া এটা বলছে যে তাদের কোচ যখন বলছে যে সবাই মিলে ডিফেন্ড করো, এবং সে বলল যে আমরা আগের ম্যাচেও আমরা মেক্সিকোর সাথে ডিফেন্স এভাবে করে আমরা জিতে আসছি, বারবার তো এক জিনিস হয় না। মেক্সিকো ভাগ্য খারাপ যেদিন গোল হয় না, আর এই আর্জেন্টিনা আজকে দিবে না তা না, আবার ইংল্যান্ড এটা করুক, ছোট দলও দেখবেন যে ইংল্যান্ডকে হারিয়ে দেবে যদি এই ডিফেন্স করতে শুরু করে। এবং সবচেয়ে বড় কথা যে এটাই যে ছোট দলও হারিয়ে দিবে, এবং আসলে ছোট দলের এগেনস্টেও যদি এরকম ডিফেন্স করে সেটা একটা মেনে নেওয়া যায়, কিন্তু আর্জেন্টিনার মতো দল যারা যেখানে আসলে মেসি আছে, মেসি আছে, লাউতারো মার্টিনেজ আছে, তাদের বড় বড় স্ট্রাইকার আছে, সেইখানে আসলে এসে ডিফেন্সে বসে থাকাটা খুবই বিপজ্জনক একটা কাজ তারা করেছে এবং নিজেদের জালে নিজেরাই আটকিয়েছে। এবং আমি বলবো তারপরও যে মেসিকে আমরা ধন্যবাদ দেব। নিঃসন্দেহে মেসি যেটা কালকে অসাধারণ খেলেছে এবং তার যে নিখুঁত পাসগুলো ছিল, তারা বারবারই রাইটিংয়ে আসছিলেন মেসি, এবং সেখান থেকে যে পাসটা দিলেন, দুইটা আপনি জানেন যে দুইটা গোলই কিন্তু তার অ্যাসিস্ট থেকে হয়েছে। তো এই যে এনজো ফার্নান্দেজ যে প্রথম যে গোলটা দিয়েছে, মেসি রাইট উইং থেকে সোজা নিখুঁতভাবে তার কাছে বলটা দিল এবং সে দেখে শুনে সুন্দরভাবে একটা নিখুঁত একটা শর্টে কিন্তু গোলটা দিল। এবং দ্বিতীয় গোলটা যে আপনার লাউতারো মার্টিনেজ গোলটা করলো, এটাও একটা নিখুঁত শট এবং গোলের সামনে তার হেডে গোলটা দিয়েছে। এবং আমি বলবো যে তারা দুজনের গোলের ক্ষেত্রে যতটা না তাদেরকে কৃতিত্ব দিতে হবে, তার থেকে বেশি দিতে হবে মেসিকে। একদম মেসি মোটামুটি একদম বলটা বানিয়ে দিয়েছে যে তুমি খালি মাথা লাগাও গোল হয়ে যাবে, ওখানে বলছে যে তুমি খালি পাটা লাগাও গোল হয়ে যাবে, জাস্ট মেসির একটা জাদুতে। এবং সত্যি কথা বলতে কি কালকে কিন্তু আরো কয়েকটা গোল হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, নির্ঘাত গোল ছিল কয়েকটা, একদম ভাগ্য খারাপ আর্জেন্টিনার যে তাদের গোলকিপার যেখান থেকে হেডে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে যে বলটা রাখলো এবং আরেকটা আপনার গোল পোস্টে লেগে দুইটা বাতি চলে আসলো, ফিরে আসলো, এটা তো গোল হয় না। এই দুটো গোল হলে হয়তো 4-5টা গোল দেখতাম, 4-5টা গোল হতো। তবে এতদিনে যেটা ছিল যে এই ফিফা বিতর্ক তো মানে বেসিক্যালি আসলে আর্জেন্টিনাকে নিয়ে শুরু হয়েছিল। তো সেই জায়গা থেকে যেটা যে কালকের ম্যাচটা দেখার পরে মনে হচ্ছে যে আর্জেন্টিনা মনে হয় এই দায়টা একটু কাটিয়ে উঠলো। হ্যাঁ, কালকের ম্যাচটা এরকম কিছু মনে হয় না। আমরা আগেই বলেছিলাম এই ধরনের ম্যাচে এটা হবে না। আর্জেন্টিনা কালকে একদম স্বাভাবিক খেলায় খেলেছে, রেফারিও ওই ধরনের কারণে এই সেমিফাইনাল ফাইনালে একটা সাধারণত হয় না। আগের ম্যাচগুলোতে যেটা আছে যে ফিফাতে এটা অস্বীকার করেছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ দর্শক, তাদের কাছে এটা মনে হতে পারে যে এটা হয়েছে এবং হতেও পারে। আবার ফিফা বলেছে হয়নি, তাদের নিয়ম অনুযায়ী করেছে। তো এটা আগের 2-3টা ম্যাচে বিতর্ক ছিল, কিন্তু গতকালের ম্যাচ দেখে আসলে এই বিতর্কে আর কেউ ফিরে যাবে না। এই বিতর্কে কালকে মানে হতাশ করেছে। আপনি কালকে একটা রেকর্ড করেছে কোন সেমিফাইনাল ম্যাচে, তারা হচ্ছে লাস্ট 30 মিনিট মাত্র 9% বল পায়।
এবং কোনো অ্যাটাকিং নাই, কোনো শট কোনো নাই, কোনো শর্ট তো নাই, নাই। হ্যাঁ, শুধু মাত্র 9% পায়, আর 9%। তাদের হচ্ছে 90%। হ্যাঁ। মানে আপনি বোঝেন, তার মানে এটা হচ্ছে যে, আর খেলা যারা দেখেছে, এটা যদি এরকম হয় যে পুরা মাঠে খেলে এটা পরিস্থিতি, তা না, তা না। তারা ডিফেন্সে দাঁড়িয়ে এই যে এই ধরনের একটা বড় বোকামি খেলা। ম্যাচে, এই আসরে, এরকম ম্যাচে আসলে হ্যাঁ। এই খেলাটা খুবই এটা সত্যি কথা বলতে কি মানে খুব ডোমেস্টিক টাইপ একটা খেলা হ্যাঁ, তারা খেলে ফেলেছে একদম ইংল্যান্ড। বাচ্চাদের মতন একটা খেলা খেলে, বাচ্চাদের এবং মতো টমাস খেলা টুখেল খেলেছে। এটার জন্য দায় এড়াতে পারবে দায় না। এড়াতে পারবে না, এটা একটা বড় বিষয়। আরো বড় বিষয় যে সামনে কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বড় যেটা, যে আসলে যে দ্বৈরথ, মানে বিশ্বকাপ ফাইনালে যে দ্বৈরথ স্পেনের সাথে, স্পেনের সঙ্গে। এটা কিন্তু আসলে আমরা আশা করছি যে আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে সেটাই হবে। এবং গতকাল আর্জেন্টিনা যে খেলা দেখলাম, স্পেনের যে ট্যাকটিক্সগুলো আছে, দুইটা মিলালে দেখা যাচ্ছে যে আসলেই বিশ্বকাপ ফাইনাল যেরকম হওয়া উচিত সেরকমই হয়তো একটা ম্যাচ প্রত্যাশা করছে। আমরাও প্রত্যাশা করছি যে এটা দেশবাসী, সারা পৃথিবীবাসী এটা প্রত্যাশা করছে। আপনি জানেন যে ফিনালসিয়া একটা ইয়া হয়, একটা টুর্নামেন্ট। এই ফিনালসিয়াতে দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়ন। কোপা চ্যাম্পিয়ন হচ্ছে আপনার আর্জেন্টিনা, আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তো এই দুই দলের মধ্যে হওয়ার কথা ছিল, এই গত মার্চের উইন্ডোতে হওয়ার কথা ছিল কাতারে, ওইটা হয়নি কয়েকটা কারণে। তো এইটা হয়নি। আপনি দেখেন, মানে এইটা কি ভাগ্য, কাকতালীয় ভাবে বিশ্বকাপ ফাইনাল দিয়ে সেই ওই মানে এটা দক্ষিণ আমেরিকা এবং ইউরোর যে এনকাউন্টার বিটুইন হচ্ছে যে চ্যাম্পিয়ন্স আর কি, কোপা এবং ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে এইটা হয়ে যাবে এখন বিশ্বকাপ ফাইনাল। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং সারা পৃথিবীর মানুষ এটা দেখবে। মেসি এবং ইয়ামালের দ্বৈরথ দেখবে। আপনি জানেন যে কালকে যেভাবে করে মেসি খেলেছে, দুর্দান্ত শট। মেসিকে আটকানো যে কারো পক্ষেই খুব কঠিন, এবং মেসির এই দুর্দান্ত খেলাটা অব্যাহত থাকলে মেসির জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। তৃতীয় বিশ্বকাপ তারা নিতে পারে। এবং আরেকটা মজার বিষয় দেখলাম যে এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মেসি এবং ইয়ামালের একটা ছবি ভাইরাল হয়েছে, ইয়ামালকে কোলে নিয়ে মেসি। এটা তাদের অনেক আগে থেকে এটা ভাইরাল ছিল, যে ইয়ামাল আর মেসি ছোটবেলায় একটা বিজ্ঞাপনে শুট করার জন্য মেসি গোসল করা ছিল, কোলে নিয়েছিল ইয়ামালকে, খুব পিচ্চি নাদুস নুদুস, একদম ছোট। তো এখন ওরা বলছে যে মেসির কোলে যেই ছেলে, তার সঙ্গে এখন দ্বৈরথ। তো এটা হবে। তবে যদি টেকনিক্যালি বলি, আমি যদি একদম নিরপেক্ষভাবে বলি, একদম দুই দলের খেলার ভিত্তিতে, কালকের ম্যাচও দেখেছি, পুরো এই টুর্নামেন্টের খেলা, এই আর্জেন্টিনা যেটা খেলেছে সেইভাবে বলতে গেলে আপা, যে এবং স্পেন যা খেলেছে, এই খেললো যে আপনার পর্তুগালের সঙ্গে, বেলজিয়ামের সঙ্গে, বা ধরেন ফ্রান্সের সঙ্গে, এই খেলাগুলো যদি আমি বিশ্লেষণ করি, ফ্রান্স কিভাবে অপোনেন্টকে খেলতে দিল, নিজেরা কিভাবে খেললো, এবং আর্জেন্টিনা কিভাবে খেললো, এইটা যদি চিন্তা করেন, তাহলে টেকনিক্যালি আমি বলবো যে ফ্রান্স যেইভাবে করে নাস্তানাবুদ হয়েছে, ফ্রান্স কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে গতিসম্পন্ন, সবচেয়ে ভালো খেলে আসছিল। তারা যেভাবে বোতলবন্দি হয়ে গেল স্পেনের সঙ্গে খেলায় ফ্রান্স চেষ্টা করেছে খেলতে, কিন্তু পারেনি। আসলে এমবাপ্পেও খুব ম্লান হয়ে গেছে এবং পারেনি, তারা চেষ্টা করে পারেনি। এটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু স্পেনের, এটা ফ্রান্সের কোনো ডিসক্রেডিট না। তো স্পেন যদি এই কাজটা, যদি একই কাজটা ঠিকঠাকভাবে যদি আর্জেন্টিনার সঙ্গে খেলে, আর্জেন্টিনার কিন্তু মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। এবং স্পেন কিন্তু তেমন দল না, স্পেনের স্বভাবসুলভভাবে স্পেন চাইলেও কিন্তু এভাবে ডিফেন্স করবে না, কারণ পারবেই না। তারা স্পেনের জাতিগতভাবেই তারা অ্যাটাকিং খেলার অভ্যস্ত। তারা হচ্ছে প্রথম মিনিট থেকে উপরে উঠতে শুরু করে, নিচ থেকে বিল্ড আপ করে উপরে ওঠে, এবং 90 মিনিট পর্যন্ত এই উপরেই উঠতে থাকে। একটা না, সে কয়টা গোল দিল, কয়টা খাইলো, এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই, তারা এটা নিয়ে ভাবেও না। তারা দুইটা গোল খেলেও, দেখেন স্পেন কি খেলে আত্মবিশ্বাসের সাথে, রাইট, যে তারা যখন দুইটা গোল খায় স্পেন, তখনও সে নিচে বসে গোলকিপারকে, তাদের নিজেদের গোলরক্ষককে পাস দেয়, সে তাদেরকে দেয়। হ্যাঁ, তো এখানে তাদের ডিফেন্ডাররা ধীরে ধীরে বিল্ড আপ করে আস্তে আস্তে মিডফিল্ডে আসে, মিডফিল্ড থেকে খেলাটা বিল্ড আপ করে সামনে যায়, এবং ইতিমধ্যে এই চলার পথে তাদের কেউ কিন্তু বাধার সৃষ্টি করতে পারে না খুব একটা। কারণ হচ্ছে তারা তাদেরকে যেমন করে হোক বল পজিশনটা তারা রাখে, এটা তাদের একটা বিশাল গুণ, এটা সারা পৃথিবীতে কারো নাই এই গুণটা, যে তারা যে তাদের মতন করে খেলাটা খেলবে, এখানে কেউ তাদের বাধা দিতে পারে না। এবং অপোনেন্ট যদি বল পেয়েও যায়, তারা দেখবেন যে 7 মিনিট 60 সেকেন্ড 10 সেকেন্ড এর মধ্যে কিন্তু বলটা রিকভার করার চেষ্টা করে। এবং এই খেলাটা তারা গোল খেলেও করে,
আর যদি গোল দুইটা দিয়েও দেয়, তিনটা দিয়েও দেয়, তারপরেও কিন্তু তারা ওইভাবে তারপরেও করে তারা আসলে মিডফিল্ড হয়ে বা অ্যাটাকিং এ চলে যাবে। তো মানে তাদের খেলাটা কিন্তু জারি রাখে। হ্যাঁ, একই ধরনের খেলা খেলে। হ্যাঁ, এবং এইটা হয় কি, এই কারণে তারা যেহেতু বল পজিশন রেখে খেলে এবং খুব 1-to-1 তারা খুবই ভালো, একজন প্লেয়ারের সঙ্গে একজন যখন খেলে তখন তারা খুবই ভালো, এই সময় কিন্তু অপোনেন্ট কিন্তু বল লুজ করে। তো এইটা হলে যদি এই খেলাটা যদি স্পেন খেলে তাহলে আর্জেন্টিনা তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না, এবং মিডফিল্ড কিন্তু আর্জেন্টিনার অতটা ভালো না, স্পেনের তুলনায় কিন্তু ভালো না। স্পেনের অনেক ভালো, মিডফিল্ডে কিছুটা ভালো ছিল আপনার ফ্রান্স বা পর্তুগাল, তাদের থেকে স্পেন ভালো, আর আর্জেন্টিনা থেকে তো অবশ্যই কিন্তু আর্জেন্টিনার চেয়ে স্পেনের অনেক স্ট্রং। স্পেনের ডিফেন্স এবার বিশ্বকাপের সবচেয়ে বেশি। গোলকিপারও কিন্তু আসলে স্পেনের গোলকিপার তো উনাই সিমন এবার বিশ্বের অন্যতম সেরা, এবং হচ্ছে যে তাদের ডিফেন্স এতটাই ভালো যে এখন পর্যন্ত ফাইনাল খেলবে তারা এখন পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করেছে, যেখানে আপনি এই যে আর্জেন্টিনা প্রতি ম্যাচে একাধিক গোল, প্রতিটা ম্যাচে গোল খেতেই আছে। তো এই অবস্থায় আপনি যদি ধরেন, এবং স্পেনের অ্যাটাকিংও ভালো, স্পেনের লামিন ইয়ামাল খেলবে, তাদের যে আর্জেন্টিনার যেমন মেসি আছে, লাউতারো মার্টিনেজ আছে, তারপর আপনার এনজো ফার্নান্দেজ আছে, সেরকম কিন্তু এখানে মেসির মতনই কিন্তু একজন আমাদের ইয়ামাল, তারপর আপনার ওয়ারজাবাল, নিকো উইলিয়ামস ফাইনালে খেলবেন যতদূর শুনেছি। তারপরে আপনার পেছন থেকে যে রদ্রি, পেদ্রি, গাভি, এরা যখন অ্যাটাকে সহায়তা করবে, প্রচুর বলটা সামনে যাবে, সেই বলটা গেলে সামনে এই আর্জেন্টিনার যে ডিফেন্স, এই ডিফেন্স কিন্তু খুবই দুর্বল, একদম। এই ডিফেন্সটা যদি ভেঙে ফেলে তাহলে আর্জেন্টিনা কিন্তু একাধিক গোল খাবে, এবং খেলাও যদি আর্জেন্টিনার কন্ট্রোলে না থাকে এবং শুধুমাত্র অ্যাটাকিং, তাদের অ্যাটাকিং অবশ্যই ভালো, কিন্তু ওই পর্যন্ত মাঝমাঠ যদি স্পেন কভার করে রাখে, দখল করে, তাহলে তো মেসি তো ঠিক মতো বলই সার্ভ করতে পারবে না মেসির কাছে, মেসি বলই পাবে না তাহলে। আর মেসিরও তখন, হ্যাঁ মেসি তারপরও নিজের দক্ষতায় নিজের কারিশমায় কিছু একটা করবে, চেষ্টা করবে, কিন্তু আর্জেন্টিনা যে গোল খায় তখন কিন্তু যে ওই সবাই মিলে যে এই ইংল্যান্ডের মধ্যে পকেটে বসে থাকবে, হ্যাঁ ডিবক্সের মধ্যে, সেটা কিন্তু আর স্পেনের সঙ্গে হবে না। স্পেনের সঙ্গে আপনি দেখবেন আপা যে খেলার একদমই ধরন আলাদা, একদম ভিন্ন। এই খেলা আপনি এই যে আর্জেন্টিনা যেটা দেখছেন যে পুরা 90% বল নিয়ে একের পর এক আক্রমণ, মনে হচ্ছে পৃথিবীতে আর কোনো দলই নাই আর্জেন্টিনার সামনে, এইটা কিন্তু স্পেনের সঙ্গে ফাইনাল ম্যাচে আপনি দেখবেন না। ফাইনালটা হবে দুর্দান্ত একটা ফাইনাল, হাড্ডাহাড্ডি লড়াই, এবং এখানে আমার কাছে মনে হচ্ছে বল যদি স্পেন বরাবর মতো তাদের কন্ট্রোল করতে পারে বলটা, এবং এই 1-to-1 এই খেলাটা তারা যদি জিতে আসে, সেটা খেলতে পারে, তাহলে আর্জেন্টিনার এই ম্যাচে আমি আসলে ফাইনালে মানে খুব একটা কাপ পাওয়াটা আসলে ওইরকম খুব ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট, কাকতালীয় কিছু না হলে বা আসলে আর্জেন্টিনার জন্য খুব ডিফিকাল্ট হবে এবার বিশ্বকাপ পাওয়া, যেহেতু এইখানে অন্য কোনো দল না। এটা যদি ফ্রান্সও আসতো, আমি বললাম যে আর্জেন্টিনার সম্ভাবনা বেশি, যেহেতু স্পেনের মতন একটা দল তারা অপোনেন্টকে খেলতে দেয় না, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষাটা হবে ফাইনালে, এবং সেই পরীক্ষায় আর্জেন্টিনা উতরানো আমি বলবো খুবই ডিফিকাল্ট হবে, খুবই কঠিন হয়ে যাবে, আমি বলবো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি একটা প্রেডিকশন দেন, সেটা হচ্ছে গোল মানে কি রকম হতে পারে ফাইনালে? তো সবাই ধরেন একটু সবাই যার মানে গোল না খায় এরকম একটা ব্যাপার হবে তো, কিন্তু যেহেতু আর্জেন্টিনার ডিফেন্সটা দুর্বল, আর স্পেনের আক্রমণটাও অত বেশি খুব বেশি ভালো না, সেক্ষেত্রে স্পেন হয়তো 2 গোল দেবে, আর আর্জেন্টিনা মেসি হয়তো একটা গোল দিতে পারে, 2-1 গোল হতে পারে। আর যদি এরপরে যদি 2 গোল দেওয়ার পরে মেসিরা যদি আর্জেন্টিনা যদি অল আউট খেলতে আসে, তাহলে মেসি আর্জেন্টিনা আরো গোল খাবে, মানে তাহলে 2-1 জায়গায় 3-1 গোলে স্পেন জিতে যাবে হয়তো। এটা আমারও সেটাই মনে হচ্ছে। কিন্তু আরেকটা ম্যাচও আমাদের আছে, যেটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী, সেটা হচ্ছে যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে, সেই আবার শতবর্ষের যুদ্ধের মতো একটা বিষয়। তো এই ম্যাচটা তো আমার যেটা মনে হচ্ছে, কালকে ইংল্যান্ডে যে খেলাটা দেখেছি তাতে মনে হচ্ছে যে ফ্রান্সই হয়তো এগিয়ে থাকবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনার। যদি আপনি দেখেন ইংল্যান্ড সব হারিয়ে তারপরে যদি খেলতে আসে, হ্যাঁ সব হারিয়ে ইংল্যান্ড ভালো খেলবে, কারণ এখনো তার হারানোর কিছু নাই, মানুষের মেন্টাল প্রেশারটা তাদের মধ্যে যেটা ছিল এটা সে রিলিভ হয়ে গেছে, সে এখন মুক্ত স্বাধীন। এখন তৃতীয় স্থান নির্ধারণীতে ইংল্যান্ড তাদের জীবনের সর্বসেরা খেলাটা দিবে, কারণ হচ্ছে তারা তো সচরাচর তারা সেমিফাইনালে খুব কম ওঠে,
তো এই জন্য তারা সেরা খেলাটা দেবে এবং এই খেলাটা আমি বলবো যে একদম ফ্রান্স ওইভাবে জিতে যাবে আমার মনে হচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আমি বলবো যে এই খেলা হয়তো অতিরিক্ত সময় যেতে পারে, সেটা একটা হতে এরকম পারে। হতে পারে। তো এখন এটা আসলে সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। তবে আপাতত আমাদের যেটা যে আসলে তৃতীয় স্থান নির্ধারণী নিয়ে এখন আর কারো তেমন নিয়ে নেই, চ্যাম্পিয়ন কে হবে এটা দেখার জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলে অপেক্ষা করে বসে আছে। তো মানে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশি দর্শকদের জন্য অবশ্যই স্পেনের চেয়ে আর্জেন্টিনা হচ্ছে যে টপ ফেভারিট। তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশের কনটেক্সটে মানে আসলে কে জিতবে, আর্জেন্টিনা আসলেই চ্যাম্পিয়ন হবে কিনা, এবং স্পেন যে ধরনের স্ট্রং টিম তারা আসলে এত সহজে আর্জেন্টিনাকে ছেড়ে দিবে কিনা, এরকম অনেক বিতর্ক থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে। কিন্তু আমরা সবার জন্য শুভকামনা থাকবে আমাদের, এবং আশা করব যে আমাদের যে প্রেডিকশনটা আপনারাও আমাদের কমেন্টে এসে প্রেডিকশনটা দিয়ে দিবেন। এবং আমাদের সাইটে একটা পোলিং করা হয়েছে যে বিশ্ব চ্যাম্পিয়ন আসলে কারা হবে, তো আপনারা চাইলে সেখানে এসেও আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।